আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এটিএন বাংলা পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি গভীর শোক। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত পাইলট সহ ১৯ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহতদের শতাধিকেরও বেশি। দুপুর ১:০৬ F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরই এতে আগুন ধরে যায়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। গুরুতর দগ্ধ ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। অন্যান্য দিনের মতো নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে দুপুর ১:০৬ কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি AK খন্দকার থেকে চীনের তৈরি F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আজ ছিল তার সলো ফ্লাইট ট্রেনিং। উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি। এ সময় ক্যান্টিনে টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। বিধ্বস্তের পরপরই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ ও আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। সন্তানদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরা। এই ঘটনায় অধিকাংশের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। লাশ, কিছু গলিত লাশ, মানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনী সবাই খুব চেষ্টা করছে এবং স্কুলের যে স্কাউট দল আছে বা স্বেচ্ছাসেবক দল আছে, আশেপাশে বিভিন্ন সংগঠনের সবাই আগে আসছে। মানে এক্সপ্লেন করা যাচ্ছে না, কারণ আমি আজকে দুপুরে যে লাঞ্চ করতে পারছি সেটাও করতে পারতেছিলাম না, এত কান্না আসতেছিল, কারণ এই দুর্ঘটনা আমার বাচ্চা পড়তে পারতো আজকে। প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। আইএসপিআর জানায় তাকে মৃত অবস্থায় ঢাকা CMH-এ আনা হয়। ল্যান্ডিংটা হয়, আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক 1টার দিকে, 1:08-এর মধ্যে আমরা খবর পাই এবং আমাদের 1:22-এর মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার পরপরই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে হেলিকপ্টারে নেওয়া হয় ঢাকা CMH-এ। অন্যান্য আহতদের নেওয়া হয় রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত অনেককে নেওয়া হয় আশপাশের হাসপাতালে। বিকেল 5টা পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় দগ্ধ ৭০ জনকে। একই সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। চিকিৎসাধীন অনেক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। উত্তরা আধুনিক হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবানা হাসপাতাল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন আহত বেশ কয়েকজন। আহতদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকার পাশাপাশি হতাহতদের জন্য দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনা করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের পর মুহূর্তে পাল্টে যায় রাজধানীর হাসপাতালগুলোর চিত্র। শিক্ষার্থী সহ প্রায় 1.5 শতাধিক মানুষকে দগ্ধ অবস্থায় নেওয়া হয় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা সিএমএইচ, কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ 70 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের অধিকাংশই শিক্ষার্থী। দিক বিদিক ছুটছেন অভিভাবকরা। এখনও অনেকেই খুঁজে পাননি তার প্রিয় সন্তানকে। দগ্ধদের বাঁচাতে প্রয়োজনীয় বিদেশি চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সহকর্মী আশরাফুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দুপুর 1:06 সময় ছিল স্কুল ছুটির, কিন্তু কে বা জানত এটি জীবনের শেষ ছুটি। কারো ক্লাসও শেষ হয়েছে, কেউ টিফিন করছে, কেউ হয়তো গল্প আড্ডায় ব্যস্ত। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কেড়ে নিল বহু প্রাণ। এই ঘটনায় আহত প্রায় সবাই স্কুল শিক্ষার্থী, যাদের বেশিরভাগই ছোট্ট শিশু। বিমান বিধ্বস্তে বুঝে ওঠার আগেই পুড়ে গেছে বহুজন। ভয়টা বেড়েছে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শ্বাসনালী পড়ে যাওয়ায়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস থেকে শুরু করে অসংখ্য স্বেচ্ছাসেবী দগ্ধদের নিয়ে দ্রুত ছোটেন হাসপাতালে, যাদের অনেককেই শুরুতে নেওয়া হয় উত্তরা বাংলাদেশ মেডিকেল, জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে। তবে সবচেয়ে বেশি দগ্ধ ও গুরুতর অবস্থায় অন্তত 70 জন চিকিৎসাধীন রয়েছে বার্ন ইনস্টিটিউটে, যাদের বেশিরভাগের শরীরে 80 থেকে 90 ভাগ পুড়ে গেছে। প্রত্যেকেই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়া উত্তর আধুনিক বা বাংলাদেশ মেডিকেলে অন্তত 60 জন, সিএমএইচে 14 জন, লুবনা জেনারেল হাসপাতালে 11 জন, কুয়েত মৈত্রী হাসপাতালে 8 জন এবং উত্তরের ক্রেসেন্ট হাসপাতালে 1 জন চিকিৎসাধীন নিচ্ছে বলে খবর মিলেছে। এসব হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের শরীরের 30 থেকে 50% পড়ে গেছে। আশঙ্কাজনক রোগীদের পাঠানো হচ্ছে বার্ন ইনস্টিটিউটে। দগ্ধ রোগীদের জন্য রক্তের বেশি প্রয়োজন হয়, তাই রক্ত দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন অনেকেই। তবে নেগেটিভ গ্রুপের রক্তের খোঁজ করছেন বার্ন ইনস্টিটিউটের আহতদের স্বজনরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিধ্বস্তের সময় উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস চলছিল। বিকট শব্দ শোনার পরপরই দিশাহারা হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী সহ সবাই। মুহূর্তেই সব স্বপ্ন যেন পুড়ে কয়লা হয়ে যায় ক্লাসে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে উত্তরার আকাশ। এখনো পর্যন্ত 20 জনের লাশ শনাক্ত করা গেলেও প্রতিনিয়তই বাড়ছে লাশের মিছিল। মাজহারুল হক মহাজি জানাচ্ছেন বিস্তারিত। বৈশাখী টেলিভিশনের রিপোর্টার লিওন মির প্রিয় সন্তানকে হারিয়ে অসহায়, নির্বিকার, কাঁদছেন, কাঁদাচ্ছেন তার সহকর্মীদেরও। এই তো একটু আগেও ছিল পড়াশোনার ব্যস্ততা, শিক্ষার্থীদের কোলাহল, দুরন্তপনা। হঠাৎ বিকট শব্দ, সাথে সাথে চারপাশে শুধু ধোঁয়া, আগুন আর কান্না। দুর্ঘটনার সময় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 1ম শ্রেণী থেকে 7ম শ্রেণীর ক্লাস চলছিল। কেউ জানত না এই দুপুরটা হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে ভয়ের গল্প। আকাশ থেকে যেন নেমে এলো মৃত্যুদূত। মুহূর্তেই শেষ কত পরিবারের স্বপ্ন। খুবই কষ্টসাধ্য হচ্ছে। আর এখানে আমাদের যতটুকুন জানতে পেরেছি সবগুলো হসপিটালেই, বিশেষ করে উত্তরা আধুনিক, মনসুর আলী, এই আইচি হসপিটাল, এগুলোতে রক্তের প্রচুর স্বল্পতা, বিশেষ করে নেগেটিভ রক্ত। মা হারালো মেয়ে, বাবা খুঁজে ফিরছে সন্তানের মুখ। কেউ পায়নি ফেরার সময়, কেউ পায়নি বিদায় বলার সুযোগও। কে ভেবেছিল বুকের ধন এভাবে চির বিদায় নিবে? এটা তো অবভিয়াসলি এটা কর্তৃপক্ষের দায় এড়াতে পারবে না। কারণ ঢাকার মতো একটা জনবহুল এত এলাকায় এরকম একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ এটা হওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা সাধারণ মানুষ আমাদের মনে করি এই আকাশ তো ছিল স্বপ্নের। এই স্কুল থেকেই তো স্বপ্ন শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার। শুরুর আগেই কেন লেখা হয়ে গেল
জীবনের শেষ। সন্তান হারা বাবা মায়ের প্রশ্ন, কলিজার টুকরা বুকের ধন কোথায় রাখলে নিরাপদে রাখা যাবে? মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে উত্তরার ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা সবশেষ পরিস্থিতি জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। মিজান শাহজাহান, আজকের এই দুর্ঘটনার পর আপনি আমাদের সাথে খানিক বাদেই যুক্ত হচ্ছেন এবং সবশেষ তথ্য আপনার থেকে আমরা পাচ্ছিলাম। তো এই মুহূর্তে হতাহতের অবস্থা, হতাহতের সংখ্যা কত এবং উদ্ধার কাজের তৎপরতাটা ঠিক কোন পর্যায়ে আছে আমাদেরকে আমরা জানতে চাইছি। আপনি আমাকে এখানকার সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। আমি এখানকার সর্বশেষ অবস্থা যদি আপনাকে বলি, এখনো আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হয় নাই। ওই ঘটনাস্থলে এখনো আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি তারা নিরাপত্তায় বলয়ের ভিতরে এই জায়গাটি আটকে রেখেছেন, আমাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন জায়গায় পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে এবং এটি কত হৃদয় বিদারক ঘটনার সময় এটা আপনাকে আর ব্যাখ্যা করে বলার দরকার নেই, কারণ আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে 19 জন এখন পর্যন্ত এখানে নিহত হয়েছেন। সেই 19 জনের ভিতরে পাইলট বাদ দিলে বাকি 18 জনই শিক্ষক বা শিক্ষার্থী এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। আর বাকি যারা রয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে উত্তরার আশপাশের মেডিকেল কলেজগুলো এবং বিশেষ করে ঢাকা ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে অভিভাবকরা আছেন, আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারিনি। সেখানে আমাদের সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে আপনারা নিশ্চয়ই ওখানকার খবর জানতে পারছেন। আমি শুধু আপনাকে সুমনা একটা বিষয় জানিয়ে রাখি, আমি একজন অভিভাবকের সঙ্গে কথা বলতে পেরেছিলাম। তার একমাত্র সন্তান সামির, যার বয়স 11 এবং ক্লাস 7ম শ্রেণীতে এই বিদ্যালয়ে পড়তেন, তার লাশটি এমনভাবে পুড়েছে যে সেই লাশটি কালো হয়ে গেছে, তাকে চেনা দায় হয়ে গেছে। এরকম শুধু একজন সামির নয়, এরকম শত শত সামির এখানে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিভিন্ন হাসপাতালে। আমাদের প্রত্যাশা থাকবে এই সমস্ত যারা আহত হয়ে আছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই কারণে এখানে যেসব উৎসুক জনতা রয়েছেন, যারা এখানে ভিড় করছেন, যাদের সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি এখানে ভিড় না করে এই আশপাশের হাসপাতালগুলো ঢাকা মেডিকেল সহ গিয়ে সেখানে প্রচুর রক্তের দরকার। আমরা জানতে পেরেছি যে পজিটিভ গ্রুপের যে রক্তগুলো রয়েছে সেগুলোর যথেষ্ট সংস্থান রয়েছে, কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত খুব পাওয়া যাচ্ছে না। তারা যদি সেখানে যায় তাহলে আমার মনে হয় যে যারা আহত হয়েছেন, যারা সেখানে কষ্ট পাচ্ছেন, যাদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, তাদের জন্য উপকার হয়। সুমনা, এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা। যখন এখানে আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হবে এবং কতজন হতাহত হলেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে, তখন আপনাকে বিস্তারিত জানাতে পারবো। সুমনা, ধন্যবাদ মিজান শাহজাহান। দর্শক, ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী SM আশরাফ। আমরা এবার তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আশরাফ, আহতদের অবস্থা এখন ঠিক কেমন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসা নিতে ঠিক কি পরিমাণ আহতরা এখানে চলে এসছেন বার্ন ইনস্টিটিউটে? সবশেষ তথ্যটা আমাদেরকে বলবেন। আহতদের অবস্থা কেমন এটা অন্তত আমার পক্ষে বলা কঠিন, কারণ কি আমি আসলে তাদের পর্যন্ত যাওয়ার গণমাধ্যম কর্মী হিসেবে সুযোগ নেই। তবে আমি যদি আপনাকে বলি, একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, একজন নার্সের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে অবস্থাটা বলেছেন সেটা একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছিলেন যে ঢাকা যে বিভিন্ন হাসপাতাল থেকে তাদের এই বার্ন ইউনিটে যাদেরকে পাঠানো হয়েছে তাদের বেশিরভাগেরই 70 থেকে 80 ভাগ, কিন্তু কারো 90% পর্যন্ত পুড়ে গিয়েছে। এই যখন অবস্থা, তাদেরকে আসলে বাঁচানো যাবে কিনা সেটা কারো পক্ষেই বলা সম্ভব না। তিনি বারবার বলেছিলেন যে সৃষ্টিকর্তা একমাত্র যদি চায় তাহলেই হয়তো বা সম্ভব, তাছাড়া এখানে অবস্থা খুবই ভয়াবহ। এই কথাটা তিনি আমাদেরকে বলছিলেন। যদি বলি যে এখানে যে সমস্ত অভিভাবক এসেছেন তাদের কি অবস্থা, তাদের সঙ্গে আসলে কথা বলার মতো কোনো অবস্থা নেই। তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন যে ঠিক, কারণ এটা তো এই ধরনের কখনোই প্রত্যাশিত নয় যে যেই ছেলেটা খেলতেছিল কিছুক্ষণ আগে সেই এখন এই যে আগুনে পুড়ে গিয়েছে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, দুর্ঘটনা ঘটেছে সেই 1:15টার দিকে, এখন বাজে প্রায় 7:15, অর্থাৎ এত ঘন্টা পরে এখনও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থী কিংবা রোগীদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। কারণ আপনি জানেন যে বার্ন ইউনিটে যে চিকিৎসাটা হয় সেটা আসলে সব জায়গায় সেই চিকিৎসাটা দেওয়া হয় না, যেই কারণে প্রাথমিক চিকিৎসা শেষে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয় এবং এখানকার
রুগীদেরকে আনা হয় এবং এখানে হয়তো সর্বোচ্চ একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি এর মধ্যে আমাদের সঙ্গে চিকিৎসকরা কথা বলেছেন যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যতটুকু চিকিৎসা দেওয়া যায়, কারণ এই অবস্থায় আসলে সব ধরনের চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এসেছিলেন অনেক উপদেষ্টা এসেছিলেন, তারা এসে এখানে খোঁজ খবর নিয়ে গিয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিরাও এখানে এসেছেন, তারাও এসে খোঁজ খবর নিয়ে গেছেন এবং এখানকার যে যারা এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য এবং রক্ত তোলার জন্য সব ধরনের স্বেচ্ছাসেবীকে আমরা দেখতে পেয়েছি। তারা বারবার চেষ্টা করছেন যে যাতে রক্তের কোনো ঘাটতি না ঘটে। আপনি জানেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নেগেটিভ রক্তের একটা হাহাকার পড়ে যায় এবং সেটাই আমরা বারবার দেখছিলাম। বারবার এখানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে যারা নেগেটিভ রক্তের অধিকারী তারা যেন এসে নাম নিবন্ধন করেন এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে রক্তের প্রয়োজন আছে। আমরা ভাবছিলাম হয়তোবা কিছুক্ষণের জন্য হয়তোবা অবস্থা কিছুটা স্টেবল হয়ে গেছে, কিন্তু না, আমরা এখনও দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে রুগীদেরকে আনা হচ্ছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং বার্ন ইউনিটে একটা করুণ অবস্থা এখানে বিরাজ করছে। তো এই ছিল আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যদি কোনো তথ্য পেয়ে থাকে অবশ্যই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ সুমনা। ধন্যবাদ আশরাফ, ধন্যবাদ। দর্শক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা তার কাছে সরাসরি যুক্ত হচ্ছি। মুশফিক, আপনার কাছে জানতে চাচ্ছি এই হসপিটালে হতাহত যারা আছেন তাদের সবশেষ অবস্থাটা এবং ঠিক হতাহতের সংখ্যা ঠিক কত হতে পারে এই হাসপাতালে? আশরাফ যেমনটা বলছিলেন যে এখনো পর্যন্ত সেখানে রোগী যাচ্ছে, আমরাও দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখান দিয়ে পর্যন্ত 158 জন দগ্ধ রোগী তারা কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন এবং এখনো পর্যন্ত এখান থেকে 45 জনকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু রাজধানীর বিভিন্ন হাসপাতালে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এখানে কিন্তু 23 জনের মতন এখানে ভর্তি আছেন এখনো পর্যন্ত। এছাড়া 2 জন এখানে কিন্তু মৃত্যুবরণ করেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি এখানে যে একাধিক বাস এসে এখান থেকে যারা ব্লাড ডোনার আছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে যেখানে ব্লাডের প্রয়োজন। এখন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে কিন্তু বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এবং এছাড়া আমরা দেখেছি স্বজনদের আহাজারি। এখানে অনেককে কিন্তু এখনো শনাক্ত করা যায়নি, অনেকেই কিন্তু তাদের স্বজনদের খোঁজে তাদের শিশুদের খোঁজে এখানে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের সন্ধান পাওয়া যায় কিনা। এরকম একটা অবস্থা এখানে বিরাজ করছে। পরবর্তী কোনো আপডেট থাকলে আমি অবশ্যই জানিয়ে দেব। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা এবার অন্যান্য সংবাদে চলে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্র ও রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজেদের শোক, ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের কাছে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে রাস্তা দেখে বলতেছিল এবার তোমার আম্মার বিচার হবে, বাট মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনো হয়নি। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আশা করি বিচার খুব দ্রুত হয়ে যাবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও এখনো চূড়ান্ত হয়নি শহীদের তালিকা। অভিযোগ করেন, শহীদের তালিকা নয়, অভ্যুত্থানকে কুক্ষিগত করতে একটি শ্রেণী তৎপর। আমরা গণ অভ্যুত্থানের সকল শহীদই প্রাণের আত্মত্যাগের কথা
যেন ভুলে না যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব, আমি দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে করে রাজনীতিতে চরম পন্থা তৈরি হবে। পরিস্থিতির সুযোগে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। সংক্ষেপণাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষেপণাত্মক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের ফ্ল্যাট কিংবা সরকারি চাকরিতে কোটা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। তবে তাদের পুনর্বাসন করা হবে। শহীদ পরিবারকে ৩০ লাখ ও আহতদের ৫ লাখ এবং মাসে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। ভাতা সমান হলেও মুক্তিযোদ্ধাদের মর্যাদা জুলাই যোদ্ধাদের উপরে থাকবে বলে মনে করছেন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তির আন্দোলনে নামেন সর্বস্তরের মানুষ। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়, তবে তার জন্য আত্মত্যাগ করতে হয় অনেককে। সরকারি হিসেবে ওই আন্দোলনে শহীদ হন ৮৪৪ জন। তাদের পরিবারকে ৩০ লাখ টাকা অনুদান ও মাসে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। আহত হন ১৩,৮১২ জন। তাদেরকে ক, খ ও গ শ্রেণীতে ভাগ করে ১ থেকে ৫ লাখ টাকা অনুদান এবং মাসে ১০ থেকে ২০,০০০ টাকা ভাতা দেয়া হবে। নতুন বাংলাদেশের কারিগর হিসেবে তাদের এই স্বীকৃতি দেয়া হচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তবে তাদেরকে ফ্ল্যাট ও সরকারি চাকরিতে কোটা দেওয়ার যে গুঞ্জন চলছে, এখনও সেই সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান। বীর মুক্তিযোদ্ধারা এখন মাসে ২০,০০০ টাকা ভাতা পাচ্ছেন। জুলাই যোদ্ধারাও পাবেন একই পরিমাণ। দুই যোদ্ধাকেই একই কাতারে ফেলা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, যিনি নিজেও রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই ৩০ বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। ২০০৫ সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার, আমরা এই প্রসঙ্গেই থাকি। তিনি জানান, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় এ পর্যন্ত ৩৫০ কোটি টাকা খরচ করেছে সরকার। উন্নত চিকিৎসায় আরও ব্যয় করা হবে। তাদের যদি সোনার বাটিও দেওয়া হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে মুলতবি করা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। তবে অধিবেশনের প্রথমার্ধে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই সংগ্রামের কথা মাথায় রেখে সব রাজনৈতিক দলকে দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানায় কমিশন। আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে বলে আশা করছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্বের সংলাপের ১৬তম দিনে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা বিষয়ে আলোচনা হয়। অধিবেশনের প্রথমার্ধে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আগামী ১০ দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান এবং রক্তপাত এবং প্রাণনাশ,
সেগুলো আপনারা মনে রাখুন, আমরা মনে রাখি। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেটা কারণে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। পরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে দলগুলোর সাথে আলোচনা হয় কমিশনের। এতে মুক্তিযুদ্ধের 4 নীতি সংস্কারের বিষয়ে কমিশন প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করে রাজনৈতিক দলগুলো। তারা যেভাবে হাজির করেছেন সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি উল্লেখিত হবে। সংবিধানে যেটা উল্লেখ করা হয়েছে মনে হয়েছে তাকে প্রতিস্থাপনের প্রস্তাবনা আকারেই তারা আজকের যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা হাজির করেছেন। এই 4 মূলনীতি বাতিল করে নতুন করে কতগুলো বিষয় আনার প্রস্তাব পরিষ্কার করে বলি বাতিল করে দিয়েছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে আজকে আহ্বান জানিয়েছি যাতে যথাশীঘ্র সম্ভব ওনারা একটা খসড়া উপস্থাপন করেন। দুপুরে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো এই ঘটনায় অধিবেশনে শোক প্রকাশ করে। সকল শ্রেণী পেশার মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্যরা। নিশ্চয়তা চেয়েছেন কোনো অবস্থাতেই যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব দাবি জানান তারা। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, জুলাইয়ে শিশুসহ নিরস্ত্র মানুষকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে সরকার। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। ভেজা চোখেও ঝাপসা হয় না প্রিয় সন্তানের মুখখানি, কারণ তারা দেশের জন্য শহীদ হয়েছেন। সেই বিশ্বাসী শহীদ পরিবারের অন্তরকে শান্ত করছে কিছুটা। চান শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ। তারা সকলে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই প্রত্যাশা রাখি, এই সরকারের মেয়াদ থাকাকালীন অবস্থায় যেন আমরা এই শহীদদের বিচার দেখতে পাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই শহীদদের রক্তের উপরে এবং আহত যোদ্ধাদের রক্তের উপরের মধ্য দিয়ে। জুলাইকে যুগ যুগ ধারণ করতে এই স্মৃতি সংগ্রহশালা শহীদদের ছোট ছোট স্মৃতি নিয়ে গড়া জাদুঘরে রূপ দিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা। এটি হবে সর্বজনতার সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তার দেখভাল করবেন আমাদের সীমিত সামর্থ্যে, কিন্তু এটি জাতির সম্পদ। শহীদ আবু সাইদের প্রসারিত 2 হাত, মুগ্ধের পানি কিংবা ওয়াসিম আর ইয়ামিনের দুঃসাহসিক স্মৃতিতে আপ্লুত শিক্ষা উপদেষ্টাও জুলাই শহীদদের সূর্য সন্তান আখ্যা দিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার হবেই। 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 19 জন নারীকে হত্যা করা হয়েছে, 1000-এর বেশি তরুণ এবং অন্যদেরকে এখানে হত্যা করা হয়েছে, নিহত হয়েছেন তারা। এই তরুণদের যে প্রত্যয়, এই তরুণদের যে অঙ্গীকার যেটা ছিল, সেই অঙ্গীকারকে আমরা জাতি হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শত রকমের সেখানে ষড়যন্ত্র থাকতে পারে, শত রকমের বাধা থাকতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব। আমরা বিচার সেটা নিশ্চিত করব। 71 আর 24কে পাশাপাশি দাঁড় করিয়ে বিভক্তির সুযোগ নেই বলেও জানিয়ে দেন আলোচকরা। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের নানা দুর্বলতা এখন দৃশ্যমান। নির্বাচন নিয়ে নানা জটিলতা দেখা দিচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে প্রবাসী নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ আমলের নানা প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো কারাগার। আওয়ামী বিরোধী প্রবাসীরা ছিল শেখ হাসিনার প্রধান টার্গেট। এই দিন দীর্ঘ 14 বছর পর আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও অন্য প্রবাসী নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। চলমান সংস্কার, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে জামায়াতের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন।
রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের সম্পর্ক আরও উন্নত হবে। এছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান দলটির নায়েবে আমির। আজকে সেই ধারাবাহিকতায় আমেরিকান অ্যাম্বাসেডর এখানে আসছিল। উনি বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন, বিশেষ করে যে রিফর্মস হচ্ছে সেই রিফর্মসটা কিভাবে হচ্ছে, কিভাবে কনসেনসাসে পৌঁছা যাবে, নির্বাচনের প্রস্তুতি কেমন এবং সিকিউরিটি কোনো থ্রেট আছে কিনা, আমেরিকা বাংলাদেশের বিজনেস এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ওরা আগে থেকেও তারা কাজ করেছে এবং আগামীতে আরো বেশি ক্লোজলি তারা কাজ করবে। ইলিশের দাম না কমার পেছনে চাঁদাবাজিকেই বড় সমস্যা বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ভরা মৌসুমে কেজি প্রতি দর ২৫০০ টাকা অযৌক্তিক, যা সর্বোচ্চ ১৫০০ টাকা হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা। জানান, ইলিশের দাম কমাতে আড়ত ও বাজারে চালানো হবে অভিযান। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। ১ বছর পর ইলিশ কিনতে আসেন ক্ষুদ্র ব্যবসায়ী হাফিজুর রহমান সুমন। ১ কেজি ওজনের ইলিশের দাম ২২০০ টাকা শুনে মাঝারি ইলিশ কিনেন ১৫০০ টাকা কেজি ধরে। খুব সচরাচর খাওয়া হয় না, এই অনেক দিনের বাজার সঞ্চয় করে আজকে ইলিশ মাছ কেনা হয়। এগুলো আমাদের কিনে আছে আপনার 1 কেজির উপরে, তো ২০০০ উপরে কিনে আছে, আমরা ২১০০-২২০০ এরকম বিক্রি করতেছি। ভরা মৌসুমে ইলিশ আসতে শুরু করেছে বাজারে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবার ৭,০০০ টন ইলিশ বেশি উৎপাদন হয়েছে। তাহলে দাম কেন কমছে না, এর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা। আড়তদাররা বলেছে ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। চাঁদাবাজিটার জন্য আমরা সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা হবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। তিনি মনে করেন ইলিশের দাম সর্বোচ্চ কেজি প্রতি ১৫০০ টাকা হওয়া উচিত। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও জানান তিনি। ভোক্তা অধিকারকে আমরা কাজে লাগাতে পারি যে তারা যেন নিয়মিত একটা মনিটরিং করে, এবং আমরা নিজেরাও মনিটরিং করছি। চাওয়া সেটা হলো যে এটা সাধারণ মানুষের নাগালে অন্তত ১৫০০ টাকার নিচে যেন আনতে পারে। প্রবাসী বাংলাদেশি বেশি থাকায় আরব আমিরাত ও সৌদি আরবে ১১,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ওটা ওদের অনুরোধের প্রেক্ষিতে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চলতি সপ্তাহের মধ্যেই সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও চলতি মাসে প্রকাশ করা হবে বলে জানান তিনি। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খসড়া ভোটার তালিকায় ৪৪,৬৬,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছে। সারের ডিলারশিপের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে একথা জানান তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সারের জন্য নতুন নীতিমালা করা হচ্ছে। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরই বন্যায় ২৪ জেলা ক্ষতিগ্রস্ত হয়। এরপরও কৃষকদের চেষ্টায় ১৫ লাখ টনেরও বেশি ধান উৎপাদন হয়েছে। কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কৃষিখাতে অনেক দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই বিষয়ে দুদকে অবহিত করা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নওগাঁয় ওএমএস এর চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। সকালে শহরের তাজের মোড় বধির স্কুল সংলগ্ন এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবদিন,
সরকারি জেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির ও উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মাওলা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায়, খোলা বাজারে প্রতি কেজি চাল 30 টাকা এবং আটা 24 টাকা দরে বিক্রি করা হবে। শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই কর্মসূচির আওতায় পৌর এলাকায় 12টি পয়েন্টে প্রতিজন 5 কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। এবারে খেলার খবর। প্রায় 14 মাস পর ক্রিকেট ফিরল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই ফেরার ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে ধরাশায়ী করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দেশের উইকেটের সমালোচনা করলেন পাকিস্তানের কোচ মাইক হেসন, কিন্তু তা মানতে নারাজ ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন। পরাগারমানের রিপোর্ট। আবারও শোনা যাচ্ছে বাঘের গর্জন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জেতা যে কাকতালীয় কিছু নয়, সেই প্রমাণ দিল টাইগাররা মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপটের সঙ্গে পাকিস্তানকে 27 বল হাতে রেখে 7 উইকেটে হারিয়ে। মিরপুরের উইকেটকে বলা হয় বধ্যভূমি। সেই বধ্যভূমিতে আগে ব্যাটিং করে 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। তাতে তাদের প্রধান কোচ মাইক হেসন সমালোচনা করেছেন উইকেটের। আমার মনে হয় না এমন উইকেট সাহায্য করবে কাউকে। সবাই এশিয়া কাপ বা টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তবে ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাইছি না। এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়। অবশ্য 111 রানের টার্গেটে নেমে মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যাওয়ায় লো স্কোরিং ম্যাচই প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয় ও পারভেজ ইমন 62 বলে 73 রান যোগ করে সেই বধ্যভূমিতে ফোটালেন রানের ফুল। হেসনের উল্টো সুর ইমনের গলায়। এমন কিছু তো ফিল হয়নি, কারণ হচ্ছিল আপনি যদি দেখেন আমরা 110 রান করছি, 16 বার করছি না, 16 বারে করছি। সো আমরা যদি 20 ওভারও খেলতাম তাহলে 160 এখানে করতে পারতাম। সো আমার থেকে মনে হয়নি যে এটা ওইরকম। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। আগামী মঙ্গলবার এই মিরপুরেই দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।